আমরা প্রার্থী মানার না মানার কোনো ভূমিকা আমাদের নাই। রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা এই দলের কট্টর অন্ধ জীবনপাত করতাম, দলের সমর্থক ছিলাম। দল আমাদের সঙ্গে আমাদিকে দল তাড়িয়ে দিয়েছেন। আমার রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নাই, যেতেও নারাজ। আমরা শুধু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি। আমাদের সিদ্ধান্ত যে আমরা এই দলে থাকতে পারবো না, আমরা ছেড়ে দিচ্ছি, দলের বিরুদ্ধে যাচ্ছি না। আর একটা চ্যালেঞ্জ শুধু নিতে চাই, আজকে যদি নবীন বাগকে চেঞ্জ করে যদি বিশ্বনাথ রায়কে করে, আর তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে নবীন বাগ বিরোধিতা করে বিশ্বনাথকে হারিয়ে দিতে পারে কিনা, এটা আমার চ্যালেঞ্জ। দলের মূল্যায়ন নাই কোনো জায়গায়, সে চাকরি বিক্রি করে তার টাকা শোধ করছে। আমার একটি মাত্র সন্তান একটা বিএসকে পর্যন্ত পাই না, পেটের ভাত নাই। আজকে 100 বিঘের ওপর জমি ভাগ চাষ করি, এলাকার সমস্ত মানুষ জানে। এবারেও 75 বিঘে বড় চাষ আছে, 1 ছটাক জমির মালিক আমি নয়। আজকে সেই 75 ভাগ চাষি একটা বড়, আজকে সেই জায়গায় এত বড় চাষ করার পরেও আজকে দলের জন্য জীবনপাত করি। দলের যারা খারাপ করে, দলে থেকে যারা গাদ্দারি করে, দলে থেকে যারা দলকে হারায়, মেহবুব খান উনি 2016 সালে আজকে কাঁদতে কাঁদতে ঘর পাঠিয়েছিল। আজকে উজ্জ্বল প্রামাণিককে তাকে দলে পুরস্কৃত করেছে। সে বলেছিল আমাকে সভাপতি না করলে চলবে না, আজকে তাই অলোককে জিতিয়েছিল সে, আজকে তাকে মূল্যায়ন করা হয়েছে। কাজল শেখ গদাধরকে হারিয়েছিল, তাকেও সোনার মুকুট দেওয়া হয়েছে, তাকেও প্রার্থী করা হয়েছে। আর আমরা শুধু আমাদের জীবনের বাজি রেখে আমরা কি সেই জায়গাতে আমরা প্রার্থী রাখবো? আমরা এই জায়গাটাতে সেই জায়গায় আমরা শুধু দলকে জিতিয়ে যাব? কেন আমার সঙ্গে আলোচনা করা হয়নি? এবং আমাকে একটা লজিক দেখাতে হবে যে কোন যুক্তিতে আজকে নবীন বাগকে বারে বারে আজকে প্রার্থী করা হচ্ছে। যে মানুষটার শরীরে রক্তটাই তার বেইমানি। আজকে সিপিএম 5 বছরের প্রধান, 5 বছরের উপপ্রধান, 5 বছরের এমএলএ করার পরেও আজকে 1 সেকেন্ড লাগেনি তার সেই বেইমানি করে তাদের সঙ্গে চলে আসতে। আবার তাদেরকে এই জায়গায় মূল্যায়ন করতে হচ্ছে। দল আমাদের কথা ভাবে? দল আমাদের মতো ছোট্ট কর্মীদেরকে দল আমাদের কথা ভাবে না। নবীন বাগকে কিভাবে দল বারবার করে টিকিট দিচ্ছে কি মনে হয়? সেটা তো দল মালিক তো বসে আছেন কলকাতায়, তারা দেবেন। আমাদের এ ক্ষমতা নাই দিদি। আমরা দেখুন, আমরা ওই জন্যই তো আমরা সরে যাচ্ছি। আমরা অন্য কোনো দলে যেতে চাইছি না, আমরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি। শুধু দল কি ছেড়ে দেবেন আপনারা? আমরা দল ছেড়ে দিচ্ছি, আমাদের অন্য কিছু আমাদের নাই। আপনারা যে পদে আছেন সেই পদও ছেড়ে দিচ্ছি। আমি ছেড়ে দিচ্ছি। রবিবাবুকে ইতিমধ্যেই ফোন করেছি। আমি রবিবাবুকে ইতিমধ্যেই ফোন করছি যে স্যার আমাকে আর কোনো আমার দায়িত্ব রইল না, আমাকে ফোন করবেন না। ওনাদের আর আজকে দুপুর বেলাতে একজন এবি স্যারের অফিস থেকে ফোন করেছিলেন একটা ভালো গ্রাউন্ড দিতে, স্যার প্রোগ্রাম করবেন। আমি এই লোকেশন দিয়েছিলাম, ওনাকে পর্যন্ত ফোন করে বলে দিলাম যে দাদা আমাকে আর বলবেন না, আমি দায়িত্বে নাই। এবার যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে তারা করবে। না করা হয় তাহলে আপনারা আপনাদের এই একদম স্ট্যান্ডিং পয়েন্টে থাকবো, আমরা নিষ্ক্রিয় হয়ে থাকবো। আইনত যেটা আমরা জনপ্রতিনিধি। আজকে কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে আমাদের খণ্ডঘোষ বিধানসভা থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে নবীনচন্দ্র বাগ। তা আমরা প্রথম থেকেই আমাদের ব্লক সভাপতির মাধ্যমে আমাদের কর্মীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তাদের মতামত নিয়ে আমরা প্রথম থেকেই দলকে জানিয়েছি যে আমরা এই প্রার্থী কিন্তু আর চাই না। কারণ 2021 সালের নির্বাচনের পর যখন উনি জয়ী হলেন তারপর থেকেই উনি আমাদের কর্মীদেরকে গুরুত্ব দিতেন না, আমাদেরকে গুরুত্ব দিতেন না। আমাদের বিভিন্ন রকম কাজকর্ম যেখানে ছাত্রছাত্রীরা সহ তাদের যে সমস্ত দরকার তিনি কোনোদিন আমাদের পাশে থাকেননি। সেই জন্য আমরা আমাদের যিনি কাজ করেন বিশ্বনাথ রায় মহাশয়, তিনি পেশায় একজন শিক্ষক, তাকে আমরা প্রার্থী হিসাবে চেয়েছিলাম দলের কাছে। দল যেহেতু আমাদের কথা শোনেননি, সেহেতু আমরা যারা এই ব্লকের মোট 10টি অঞ্চল আছে, সেই 10টি অঞ্চলের মধ্যে আমরা 6 জন অঞ্চল সভাপতি সহ আমাদের 10টা অঞ্চলের 6টা অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আমরা সকলেই এখন এই মুহূর্তে আমরা দল ত্যাগ করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের গোপালপাড়া অঞ্চলের সভাপতি রাজেশ সাহানা মহাশয়, তার পাশে আছেন আমাদের কোয়ের অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় জগৎজ্যোতি মহাশয়, তার পাশে আছেন সগরাই অঞ্চলের অঞ্চল সভাপতি রাধাকান্ত মণ্ডল, তার পাশে আছেন আমাদের বেরুগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি শাহাদ আলী,
তার পাশে আমি রয়েছি, আমি উগরিদ অঞ্চল সভাপতি শেখ সাইদুল হক। আমার পাশে রয়েছেন শেখারি 1 অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় শেখ জাহাঙ্গীর মহাশয়, এবং এই 6টা অঞ্চলের যারা অঞ্চল সভাপতি সহ আমাদের অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের যারা প্রধান উপপ্রধান রয়েছেন, আমাদের উগরিদ অঞ্চলের প্রধান অপূর্ব হাজরা মহাশয়, আমাদের কোয়ের অঞ্চলের প্রধান মাননীয় শাহজাহান মণ্ডল মহাশয়, এবং আমাদের গোপালপাড়া অঞ্চলের প্রধান সাহেবা রয়েছেন, আমাদের সগড়াই অঞ্চলের প্রধান সাহেবা রয়েছেন, আমাদের বেরুগ্রামের পিজু সাহা অঞ্চল প্রধান রয়েছেন, আমাদের উপপ্রধান টুম্পা বাগ রয়েছেন, উগরিদের উপপ্রধান প্রভাত রায় রয়েছেন, 6টা অঞ্চলের সগড়াইয়ের উপপ্রধান রয়েছে মাননীয় মজনু মির্জা জাকির হোসেন মহাশয় সহ আমরা যারা অঞ্চল সভাপতি এবং প্রধান, এবং এর সাথে সাথে আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন সেই সদস্যরাও আমরা এই মুহূর্তে সমস্ত রকম দলের পদ এবং আমাদের যে সরকারি পদ সেই সমস্ত পদ থেকে আমরা অব্যাহতি চাইছি। কারণ আমাদের মন মতো প্রার্থী হয়নি। যেদিন আমাদের ভোট শেষ হবে আমরা জানি, যেদিন নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মের পর থেকেই 5 মে থেকেই কিন্তু আমাদের সঙ্গে আবার সেই ব্যবহার হবে। আমরা আমাদের কর্মীদের এই কষ্ট, এই যন্ত্রণা আমরা নিতে পারছি না। আমরা সেজন্যই একবারে সাধারণ মানুষ হয়ে আমরা আমাদের মতো করে থাকবো, আমরা আর দলের মধ্যে থাকছি না। কারণ আক্ষেপের কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ব্লক সভাপতির মারফত ব্লক সভাপতি বলে এসছেন যে আমরা এই ক্যান্ডিডেট চাই না। কারণ আমরা নয়, আমরা হচ্ছে মাটির সঙ্গে মিশে থাকি, মাটির মানুষের সঙ্গে আমাদের সংযোগ, মাটির মানুষের তাদের যে চাহিদা সেই চাহিদার মূল্যটা দেওয়ার জন্য আজকে কিন্তু দলকে বারে বারে জানানো হয়েছিল। এবং আজকে যখন একই ক্যান্ডিডেট, একই ব্যক্তি যখন এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে তার নাম যখন উচ্চারিত হয়েছে, তখন আমরা এটাই ভাবছি যে তাহলে কি দলকে অন্ধকারে রাখা হয়েছে? মিডিলে যারা কাজ করছিল তারা কি সঠিক কথাগুলোকে পৌঁছে দেয়নি দলের কাছে? কারণ তারা কি এই মাটির ক্ষোভটা কান পাতেনি মাটিতে? তাহলে কেন আজকে সেই ব্যক্তিকেই আবার ক্যান্ডিডেট করা হলো? কারণ এই গত 5টা বছর আমরা দেখেছি, আমি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি চালাতে গিয়ে আমরা দেখেছি যে কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব করে পঞ্চায়েত সমিতির কাজকে আজকে দেখবেন আপনারা প্রমাণিত সত্য কিভাবে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কাজগুলো আজকে ডেভেলপমেন্টটা পিছিয়ে গেছে। যে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি আজকে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে, আজকে কেন একটা গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সেখানে ডেভেলপমেন্টের মিটিংগুলোকে কোরাম করতে না দিয়ে বারে বারে সেগুলোকে মুখ থুবড়ে পড়েছে, এবং সেগুলো দলকে যথাযথভাবে জানানো হয়েছে। তৎসত্ত্বেও আজকে এই ক্যান্ডিডেটকে আবার এই জায়গায় নমিনেশন দেওয়ার কারণটা কি? এমনটা যদি জানতাম যে কোনো ক্যান্ডিডেটকে চেঞ্জ করা হয়নি, এখানকার ক্যান্ডিডেট তুলে নিয়ে গিয়ে ওখানে করা হয়নি, এটা যদি জানতাম যে দলের প্রোটোকলের মধ্যে এটা নেই, তাহলে সেটা মেনে নিতে বাধ্য হতাম। আমরা দেখেছি সোমকে কোথায় পটাশপুর থেকে তুলে নিয়ে গিয়ে করিমপুরে দেওয়া হয়েছে। তাহলে আমাদের ক্যান্ডিডেট যদি করতেই হতো, দলের কাছে যদি তার এতটাই মাহাত্ম্য থেকে থাকে, তাহলে তাকে তো এখানকার কর্মীদের মূল্যটা দিয়ে তাকে অন্য জায়গাতেও ক্যান্ডিডেট করা যেত। দলের কাছে আমি এটা অনুরোধ করছি, বা আপনাদের মারফত দলকে আমি এটা আমার আবেদনটা আমি জানাতে চাইছি। উনি হচ্ছেন একটা ষড়যন্ত্রকারী। উনি মিষ্টি মুখে কথা বলেন আর পিছনে ষড়যন্ত্র করে বেড়ান। আজকে আমরা যখন দেখতে পাচ্ছি যে দলের কর্মীরা যারা মাটির সঙ্গে লড়াই করে, আজকে সেই কর্মীরা যখন আজকে তার মূল্য পায় না, তাহলে আমরা তাদের দ্বারাই আমরা কিন্তু আজকে এই জায়গায় এসে হাজির হয়েছি। তাদের চাহিদাকে মূল্য দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য। কারণ আমাদের টিকিটা আমাদের দলের যারা বুথ কর্মী, যারা বুথ সভাপতি, যারা দল মাটির সঙ্গে লড়াই করে, তাদের কাছে আমাদের টিকি বাঁধা আছে। তাহলে কোন অদৃশ্য কারণ দলে যে কর্মীদের, যারা পুরনো কর্মী, তাদের কথায় গুরুত্ব না দিয়ে ওনাকে প্রার্থীর হত্যা গুরুত্ব দেওয়া হলো? আমি প্রথমেই দিদি আপনার এই কথার উত্তর দিয়ে দিয়েছি যে তাহলে কি মিডিলম্যান যারা ছিল এই মাটির সঙ্গে লড়াই করা মানুষগুলো, তারা আইপ্যাকের লোক, তারা কি সঠিক কথাটা দলের কাছে পৌঁছে দেয়নি, না তারা অন্য কোনো রকম ভূমিকা পালন করেছে? এটা প্রশ্ন কিন্তু আমরা এইখান থেকে আমরা তুলছি।